বাস্তবে ইমিগ্রেশনের ক্ষেত্রে কোন প্ল্যাটফর্মগুলো সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে? আপনার প্রোফাইল পাবলিক করতে হবে এবং ইউএসসিআইএস এর ভিসা অফিসাররা তারা লিগেলি আপনার প্রোফাইলে যেতে পারবে এবং দেখতে পারবে আপনি কি করতেছেন। তাকে যদি শিক্ষাটা না দিতে পারি যে তুমি সোশ্যাল মিডিয়ায় এমন কোনো পোস্ট দিবা না, বা এমন কোনো জায়গায় লাইক দিবা না, বা এমন কোনো শেয়ার করবা না যে শেয়ারগুলি বুমেরাং হয়ে যেতে পারে, কারণ আমি তোমাকে ডিপেন্ডেন্ট হিসাবে নিয়ে আসছি। সো আমার ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আমি, কিন্তু তুমি আপনার স্কিল, আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলি আপনার অ্যাকচুয়াল লাইফের কাজ, এগুলি না করলে আপনি পানিশমেন্ট পাবেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্টের জন্য যে পানিশমেন্ট হতে পারে সেটা এখন বোঝা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া কেন এই দক্ষ অভিবাসী বা স্কিলড মাইগ্রেন্টদের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? অভিবাসন প্রক্রিয়ায় এর প্রভাবটা কোথায়? ধন্যবাদ রানা ভাই। আজকে আমি TBN24 কে বিশেষ ধন্যবাদ দিচ্ছি এই কারণে, একটা চমৎকার একটা টপিকস, এটা আমি ব্যক্তিগতভাবে আমি এই টপিকসটা খুবই পছন্দ করি। সোশ্যাল মিডিয়া লিটারেসি, আমরা যেটা বলছি যে সামাজিক যে মাধ্যম যেটা, সেটার ব্যবহার এবং এটা লিটারেসিটা, এটা শিক্ষা। দেখেন, আমি এই আপনাদের যে আজকের যে টপিকস সেইটার EB1, EB3, EB4 বা আপনি যদি F1 বলেন, বা প্রত্যেকটা, আপনি শুরুতে একটা কথা বলেছেন ইমিগ্রেশন, এই সব কিছুর মূলে আছে কিন্তু ইমিগ্রেশন। সো ইমিগ্রেশন মানে হচ্ছে যে আমি একটা মাইগ্রেশন প্রসেসের মধ্যে যাচ্ছি, আমি আমার সোশ্যাল লাইফ, আমার পার্সোনাল লাইফটাকে, আমার অ্যাকচুয়াল লাইফটাকে আমি আর একটা জায়গায় রিপ্লেস করতে যাচ্ছি। সো একটা নতুন দেশ, নতুন পরিবেশ। সো এটা পৃথিবীতে একদম সভ্যতা থেকে চলমান, এটা পৃথিবীর একটা আদি অকৃত্রিম, এখন পর্যন্ত বহমান একটা প্রক্রিয়া যে মাইগ্রেশনটা, সেটা পৃথিবীর আদিম ইতিহাস থেকেই ছিল। খাদ্যের সন্ধানে, বস্ত্রের সন্ধানে, অথবা পরিবেশগত কারণে অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম, এই বিষয়গুলি ছিল। তো তখন তো আসলে সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল না, তখন শুধু অ্যাকচুয়াল লাইফটাই ছিল, চ্যালেঞ্জটাও ছিল অ্যাকচুয়াল লাইফেরই। বাট এখন যেটা হয়েছে, এটার সাথে ভার্চুয়াল লাইফ অ্যাড হয়ে, সো মূল সমস্যাটা হচ্ছে ওই জায়গায় যে আপনি অ্যাকচুয়াল লাইফের সাথে আপনার ভার্চুয়াল লাইফের সামঞ্জস্য কতটুকু, আপনি এই লাইফটাকে কিভাবে প্যারালালি লিড করছেন। সো একজন মানুষ যখন সে অ্যাকচুয়াল লাইফে কাজ করে সেটা একরকম থাকে, আর যখন সে ভার্চুয়াল লাইফে যায় সেটা আরেকটু পলিশড হয়, কিউরেটেড হয়। সো আমি একটু উদাহরণ দিয়ে বলি যে একটা বাড়ির, একটা ঘরের, একটা বাসার লিভিং রুমটাকে যদি আমি বলি, সেটা হচ্ছে ভার্চুয়াল লাইফ, আর বেডরুমটা হচ্ছে অ্যাকচুয়াল লাইফ। সো দেখবেন যে লিভিং রুমটা সবসময় পরিপাটি থাকে, একদম গোছানো, টিপটপ, যেখানে ফুলদানি থাকার কথা সেখানে থাকে, যেখানে সবকিছু টিপটপ, যেন মানুষ লিভিং রুমে এসে সে তার পরিবেশটাকে বুঝে। কিন্তু অ্যাকচুয়াল ফিলটা পেতে গেলে তখন বেডরুমে যাওয়া দরকার, অথবা বিভিন্ন ধরনের ব্যাপার থাকে যে আসলে ওয়াশরুমে গেলে আরো বোঝা যায়। সো আমি আজকে এই যে ভিসা ক্যাটাগরির যে ব্যাপারগুলি, সেগুলিতে আমি যাব। তার আগে আমি একটু সোশ্যাল মিডিয়ার লিটারেসিটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সাধারণ দর্শকদের জন্য, এবং আমার জানার জন্য আমি যেটা বুঝি আর কি, যে এই ভার্চুয়াল লাইফ মেনটেন করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন। যে আমি ফেসবুক, আমি টুইটার, আমি ইনস্টাগ্রাম, আমি লিঙ্কডইন, এগুলো সব সোশ্যাল মিডিয়া। সো এখানে ডু আর ডোন্ট ডুর একটা ব্যাপার থাকে। আমি একটু আগে আপনার সাথে বলছিলাম যে দেখেন, আমরা যদি ধর্ম বলি, আমরা যদি রাষ্ট্র বলি, প্রত্যেকটার একটা নির্দিষ্ট সীমারেখা আছে, আইন আছে। যেমন রাষ্ট্রের কনস্টিটিউশন আছে, যে কনস্টিটিউশন বলে দেয় যে ডু ইট, ডোন্ট ডু ইট। ধর্ম বলে দেয় তার ধর্মীয় গ্রন্থ দিয়ে যে ইউ ক্যান ডু দিস, ইউ ক্যানট ডু দ্যাট। বাট সোশ্যাল মিডিয়া লিটারেসিতে এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, যেই ভার্চুয়াল ওয়ার্ল্ড আমরা বলি যে ওয়ার্ল্ড, পৃথিবী ছোট হয়ে যাচ্ছে, আসলে ছোট হয়ে যাচ্ছে, কারণ আমি কমিউনিকেট করতে পারছি। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমি এতটা সময় ব্যয় করছি, অথচ এখানে কোনো কনস্টিটিউশন নাই, এখানে কোনো ধর্মগ্রন্থ নাই, এখানে কোনোভাবে কোনো কিছু, দেয়ার ইজ নাথিং রিটেন অফিসিয়ালি অর এনি ইনস্টিটিউশন যে এখানে এই শিক্ষাটা দেওয়া হয়।
এটা কি হচ্ছে, আইসিটি শিক্ষা হচ্ছে বা বিভিন্ন ভাবে হচ্ছে। আইসিটি শিক্ষা গিয়ে আবার সেই ভার্চুয়াল লাইফে কিভাবে, অ্যাকচুয়াল লাইফে সে কিভাবে শিখবে, কিন্তু ফিরে গিয়েই আবার সে ব্যবহার করছে সেই ভার্চুয়াল লাইফে। সে হয়তো বা দেখে আসছে ওটা, পড়ছে একরকম, করছে আর একরকম। এই গ্যাপটা আসলে আমরা যদি কমাতে না পারি তাহলে এই চ্যালেঞ্জটা থাকবে। দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলবো আপনাকে, একটা স্ট্যাটাস দিব। একটা ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশিদের ক্ষেত্রে গত 21 থেকে 24 সালের মধ্যে যে ভিসা স্ট্যাটাস বা ভিসা ক্যাটাগরি যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের রেশিওটা যদি আমি বলি, অ্যাপ্রুভাল রেশিও 2021-এ অ্যাপ্রুভাল রেশিও ছিল 100%। সেটা কে ভিসা। কে ভিসা হচ্ছে একটা নন স্কিল ভিসা যদিও, বাট এটা 100% ছিল 2021-এ। বাট 2022-এ এসে 88%, 2023-এ এসে আবার 90%, আবার 24-এ এসে আবার 89%। এই গ্যাপটা কেন? অ্যাপ্রুভাল রেট। এটা অ্যাপ্রুভাল রেট যখন কমছে তখন রিফিউজাল রেট বাড়ছে। তার মানে রিফিউজাল রেট বাড়ার কারণ কি? স্কিলদের কথা বাদ দিলাম, তারা তো স্কিল্ড, মানে তারা আইটিতেও স্কিল্ড, কিন্তু আমি যে আমার ডিপেন্ডেন্টকে আনছি, আমি তাকে আনতে পারছি কিনা, কারণ সে তো আমার ফ্যামিলি। সো তা আমি যদি তাকে আনতে না পারি, বিকজ অফ ওই রিফিউজাল রেটটাকে যে আমি দেখব, তাকে যদি শিক্ষাটা না দিতে পারি যে তুমি সোশ্যাল মিডিয়ায় এমন কোনো পোস্ট দিবা না, বা এমন কোনো জায়গায় লাইক দেবা না, বা এমন কোনো শেয়ার করবা না যে শেয়ারগুলি বুমেরাং হয়ে যেতে পারে, কারণ আমি তোমাকে ডিপেন্ডেন্ট হিসাবে নিয়ে আসছি। সো আমার ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আমি, কিন্তু তুমি, ব্যাপারটা এরকম। সো এই লিটারেসি গুলি কোথায় পাবে? এই শিক্ষাটা কে দিবে তাকে? এইটা কি রাষ্ট্র দিবে? আমেরিকা দিবে না, কারণ আমেরিকার এই সময় নাই। তাহলে বাংলাদেশকে দিতে হবে, ইন্ডিয়াকে দিতে হবে, যারা আসতে চায় তাদেরকে দিতে হবে, কারণ এরা তো কন্ট্রিবিউট করে, তাই না? তারা ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া লিটারেসি এইটা সবচেয়ে আগে বুঝতে হবে। আপনার স্কিল, আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলি আপনার অ্যাকচুয়াল লাইফের কাজ, এগুলি না করলে আপনি পানিশমেন্ট পাবেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্টের জন্য যে পানিশমেন্ট হতে পারে সেটা এখন বোঝা যাচ্ছে। যখন ভিসা আবেদনকারীর সংখ্যা দেখা যাচ্ছে যে রিগ্রেটের সংখ্যা বেড়ে যাচ্ছে, রিফিউজালটা বেড়ে যাচ্ছে। এই রিফিউজাল বাড়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু আজকে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া লিটারেসি নিয়ে কথা বলছি, সো আমি বলবো যে এটাই আসলে, এটাও একটা কারণ, বড় কারণ হয়ে যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। 2020 সালে একটা পোস্ট দিয়েছিলাম, আমি হয়তো ডিলিট করি না এটা, অথবা আমি শেয়ার দিয়েছিলাম, আমি মনে করছি এটা মনে হয় নাই, এটা আসলে কোথাও থেকে ছড়ে না, কোথাও না কোথাও, কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই ক্যাটাগরিতে যারা আসতে চান বা এখানে যে ভিসা পেতে চান, তাদের এই ক্ষেত্রে অন্তত অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ সোশ্যাল মিডিয়ার পোস্ট, এটার ব্যাপারে সতর্ক হওয়া দরকার। আমরা এবার একটু রাসেল আলম আপনার কাছে যেতে চাই যে ফেসবুকে তো অনেক রকম প্ল্যাটফর্ম আছে, যদি উনিও বলেছেন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, তাই না? কিন্তু বাস্তবে ইমিগ্রেশনের ক্ষেত্রে কোন প্ল্যাটফর্মগুলো সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। সো আমরা যেটা দেখেছি, স্কিল ওয়ার্কার মাইগ্রেশনে আমরা আপস্কিলে মোর স্কিল ওয়ার্কার মাইগ্রেশনে কাজ করি, এবং স্কিল ওয়ার্কার মাইগ্রেশনের ওপিটি, স্টেম ওপিটি, H1B or EV2, EV1, EV3, EV3 skilled. সো এই ভিসা ক্যাটাগরিগুলোতে আমরা রিসেন্টলি অনেক চ্যালেঞ্জ ফেস করতেছি। চ্যালেঞ্জগুলা অনেক সহজেই এই চ্যালেঞ্জগুলো আসলে অ্যাভয়েড করা যায়। আমরা অনেকগুলা সোশ্যাল মিডিয়া এখন এই ডিজিটাল লাইফে ইউজ করি, অ্যাজ এক্সাম্পল ফেসবুক, ইনস্টাগ্রাম, সবকিছু। এডিশন টু দ্যাট প্রফেশনাল আরো কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন লিঙ্কডইন, গিটহাব এন্ড সো অন। নাও আপনি যদি কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমি ব্যাপারটা নিয়ে আসার চেষ্টা করবো। অ্যাজ এক্সাম্পল, আপনাকে একটা এমপ্লয়ার স্পন্সর করছে, কারণ আমরা ইভি নিয়ে কথা বলতেছি, ইভি মিনস এমপ্লয়ার স্পন্সর্ড। এখানে মেইন কারিগরটাই কিন্তু এমপ্লয়ার স্পন্সর করে আপনাকে গ্রিন কার্ড পর্যন্ত নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এমপ্লয়ার সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনার উপরে ইনভেস্ট করছে। নাও এমপ্লয়ার যখন সার্টেন অ্যামাউন্ট মানি আপনার উপর ইনভেস্ট করছে, এবং আপনি যেহেতু এই ফাইলিং প্রসেসিংয়ে আছেন, আপনিও সার্টেন অ্যামাউন্ট মানি এখানে স্পেন্ড করছেন।
ইন দ্যাট কেস এই ছোটখাটো সোশ্যাল মিডিয়ার কারণে আপনি যদি আমি যদি বলি 22% RFE আসতেছে, এবং এটা USCIS এর লিগাল রিপোর্ট 2023 সে 22% RFE আসছে, যে ক্রেডিবিলিটি মিসম্যাচ। ব্যাপার শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়ার কারণে, শুধুমাত্র আসলে ওরা স্পেসিফিক্যালি ওইটা মেনশন করে না, বাট ওরা যেটা বলে হচ্ছে কি ক্রেডিবিলিটি মিসম্যাচ। এখন আগে যেটা হইতো যে আপনাকে সোশ্যাল মিডিয়াটা নিয়ে ইনকোয়ারি হইতো না, বাট এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা লিগ্যাল করে দিয়েছে যে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউজার নেম আপনাকে আপনি যখন পিটিশন করবেন আপনাকে ইউজার নেম দিতে হবে, আপনার প্রোফাইল পাবলিক করতে হবে, এবং USCIS এর ভিসা অফিসাররা তারা লিগেলি আপনার প্রোফাইলে যেতে পারবে এবং দেখতে পারবে আপনি কি করতেছেন। এজ এক্সাম্পল, আপনি বলতেছেন আপনি EB2 তে স্কিলড ওয়ার্কারে আছেন, আপনি আইটিতে কাজ করতেছেন, বাট আপনি দেখা গেল একটা নন আইটি জবে কাজ করতেছেন, একটা ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড দিলেন, আপনি বলতেছেন আমি কাজ করতেছি নিউ ইয়র্কে, বাট আপনি ছবি একটা আপলোড দিলেন যেখানে দেখা যাচ্ছে যে লোকেশন আপনি কাজ করতেছেন ভার্জিনিয়ায়। এখন ভিসা যখন রিজেক্ট হয়ে আসে তখন আপনি ওই অ্যাটর্নির কাছে যাচ্ছেন যে আমার কেন ভিসা রিজেক্ট হলো, আপনি এমপ্লয়ারের কাছে যাচ্ছেন যে এটা কিভাবে হলো, বাট আপনি নিজেকেই আপনি যখন ইমিগ্রেশন প্রসেসের মধ্যে যাচ্ছেন আপনাকে এটা বুঝতে হবে, আপনার ক্রেডিবিলিটিটা রাখতে হবে। তারপর একটা জিনিস বলি, এজ এক্সাম্পল আপনি EB2 NIW খুবই পপুলার আমাদের কমিউনিটি রাইট নাও, যে NIW হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। আপনি বলতেছেন আপনি US এর ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারে কাজ করেন, বাট আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়ায় গেলে দেখা যাচ্ছে আপনি পুরা US এর ন্যাশনাল ইন্টারেস্টের এগেনস্টে সবগুলো পোস্ট দিচ্ছেন। এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, আমি ওদিকে যাব না, বাট আপনি যদি আসলে US এর ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারের জন্য আবেদন করে থাকেন আপনাকে ফার্স্টে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টটা কি, ওরা কোন ব্যাপারটা ওরা প্রায়োরিটি দিচ্ছে, কোন রকম মানুষ ওরা চাচ্ছে নিউট্রালাইজ করে সিটিজেন বানাইতে, বা আপনাকে ওই রকমই অ্যাক্ট করতে হবে। তারপর যদি আমরা H1B তে আসি, H1B ভিসার ক্যাটাগরিতে দেখা যায় এটা তো আরো কঠিন। H1B তে 85% হায়ার হয় থ্রু লিঙ্কডইন। সো আপনি 85% হায়ার করছেন লিঙ্কডইনে, এখন দেখা গেল আপনার ফেসবুকের প্রোফাইল এবং আপনার লিঙ্কডইনের প্রোফাইলের মধ্যে ডে নাইট ডিফারেন্ট। ফেসবুকের প্রোফাইলে আপনি মোটামুটি যেটা কমন মিস্টেক সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাফেয়ার্সে জড়িত হয়ে যাওয়া। এটা হতে পারে US পলিটিক্যাল অ্যাফেয়ার, এটা হইতে পারে বাংলাদেশ পলিটিক্যাল অ্যাফেয়ার, এটা হইতে পারে পাকিস্তান পলিটিক্যাল অ্যাফেয়ার এন্ড সো অন। আপনি এত বেশি পলিটিক্যাল অ্যাফেয়ার ইনভলভ যে একজন ভিসা ইন্টারভিউয়ার যখন আপনার ফেসবুকে যাচ্ছে ওইখান থেকে যে ডিসাইড করে ফেলতেছে একটা রেড ফ্ল্যাগ নিয়ে আসতেছে। দেন আপনি যখন লিঙ্কডইনে যাচ্ছেন দেখা যাচ্ছে আপনি খুব বেশি কাজের আপডেট দিচ্ছেন। এই যে ডিফারেন্সটা এটা কিন্তু রাখা যাবে না। আপনাকে ফেসবুকে আপনি যেভাবে কথা বলতেছেন লিঙ্কডইনের এই ডিফারেন্সটাকে কমিয়ে আনতে হবে। আকিব ভাই কথাটা খুব নাইসলি মেনশন করেছে যে আগে একটা দুনিয়া ছিল এখন দুইটা দুনিয়া হয়ে গেছে, রিয়েল লাইফ এবং ভার্চুয়াল লাইফ। এই গ্যাপটা আপনাকে অনেক কমিয়ে আনতে হবে ইন আ পজিটিভ ওয়ে। এবং আপনি যদি কমিয়ে না আনেন, আপনি যখন একটা ভিসা ডিনায়ালের মধ্য দিয়ে যাচ্ছেন আপনি তো ফার্স্ট অফ অল আপনি এখানে প্রবলেমও পড়তেছেন, আপনার ফ্যামিলি আপনার উপর ডিপেন্ডেন্ট সে প্রবলেমও পড়তেছে, আপনার এমপ্লয়ার সে প্রবলেমও পড়তেছে, আপনার ক্লায়েন্ট যে যার একটা ক্লায়েন্টের আপনার প্ল্যান ছিল যে 6 মাসের ভিতরে আমাকে প্রজেক্ট ডেলিভারি দিতে হবে, এখন সে 5 জন রিসোর্স হায়ার করেছে, 5 জন রিসোর্স কাজ করবে 6 মাসের ভিতরে আমার অ্যাপ্লিকেশনটা তৈরি করে দিবে, 3 মাস পর আপনি নাই। এখন সে যদি নতুন একটা এমপ্লয়ি নিয়েও আসে তাকে দিয়ে তো এই সময়ের ভিতরে এই টাইমলাইনটা রিস্কে পড়ে যাচ্ছে। এবং এই ব্যাপারগুলোতে আমাদেরকে স্পেশালি আমরা যখন স্কিল ওয়ার্কার মাইগ্রেশন নিয়ে বলি OPT, STEM OPT, H1B, EB2, EB3 স্কিলড, সেই ক্ষেত্রে আমাদের লিঙ্কডইনে যেভাবে আমরা বিহেভ করি আমাদের উচিত ফেসবুকেও একইভাবে বিহেভ করা, আমাদের উচিত টিকটকেও একইভাবে বিহেভ করা। এবং সোশ্যাল মিডিয়া শুধু ফেসবুক না, লিঙ্কডইনও সোশ্যাল মিডিয়া, গিটহাবও সোশ্যাল মিডিয়া, টুইটার যা যা আছে এখন এত সোশ্যাল মিডিয়া যে আপনি সবগুলোর নামও জানবেন না। তো সবগুলোতে আপনাকে একই রকম আচরণ করতে হবে। এবং সিম্পলি যদি বলি আপনাকে প্রফেশনালি আচরণ করতে হবে। দ্যাটস অল উই আর আস্কিং ফর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।